হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনের সাথে সাথে আমি সেই কোশ্চেন রিলেটেড একটু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ হবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। ঠিক আছে, চলো আজকে ফার্স্ট কোশ্চেন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে বা কোন খ্রিস্টাব্দে? এটা ডাব্লিউবিপিএসআই 2005 সালের কোশ্চেন। নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ 1921 সালে হরপ্পা সভ্যতার কিন্তু আবিষ্কার করেন। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, যেগুলো পরীক্ষায় কিন্তু আসবে। বিগত বছরে এগুলো এসেছিল, মানে এই কোশ্চেনটাই আসবে এমন না, এই কোশ্চেন রিলেটেড অন্য কোশ্চেন এবছরে আসবে। তো হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেন। 2 নম্বর হচ্ছে, হরপ্পা বর্তমানে পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে শাহিওয়ান জেলার আগে মন্টেগুমারি জেলা নামে পরিচিত ছিল। ঠিক আছে, এই শাহিওয়ালা জেলা আগে মন্টেগুমারি জেলা নামে পরিচিত ছিল, এখানে কিন্তু অবস্থিত, আর রাভি নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট, হরপ্পা শহরটি সিন্ধু নদীর বাম তীরে উপনদী ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1922 সালে, এখান থেকে আর একটা পয়েন্ট চলে আসে। 1922 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক আধিকারিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রদারো সভ্যতার আবিষ্কার করেন। যদি বলে মহেন্দ্রদারো সভ্যতা কত সালে আবিষ্কার হয়, তাহলে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর যদি হরপ্পা সভ্যতা, সেটা হচ্ছে দয়ারাম সাহানি 1921 সালে। ঠিক আছে, এই কোশ্চেন রিলেটেড তোমাদের সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খাতায় নোট করবে, এখান থেকে কিন্তু তোমাদের কমন আসবেই। নেক্সট, ব্যবহার সমতা, দণ্ড সমতা, এই বিধি দুটি প্রবর্তন করেন কে? নিচে 4টি অপশান আছে, 4টি অপশান সঠিক উত্তর হবে তোমাদের। এটা হচ্ছে ডাব্লিউবিপিএসআই পিলি 2018 সালের কোশ্চেন। সঠিক উত্তর এক্ষেত্রে তোমাদের অপশান ডি, সম্রাট অশোক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে, অশোক আইনের চোখে সকলের সমান বিচার করতেন। তিনি সকলের জন্য সম অপরাধের জন্য সম পরিমাণ শাস্তির বিধান বা ব্যবহার সমতা বা দণ্ড সমতা নীতির প্রবর্তন করেন। ঠিক আছে, তোমাদের এই ব্যবহার সমতা ও দণ্ড সমতা কী এবং কী প্রচলন করেন, সেটা কিন্তু এই কোশ্চেনের মধ্যে কভার করে দিলাম। নোট করে খাতায় ভালো করে পড়বে। নেক্সট, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? এটা ডাব্লিউপি কনস্টেবল পিলি 18 সালে কোশ্চেন। নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, নীতি আয়োগ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। ভারতে 1950 সালে 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়। যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, মানে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, যেটা 1950 সালে 15ই মার্চ গঠিত হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? এটা ডাব্লিউপি কনস্টেবল মেন 18 সালের কোশ্চেন। এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু কমন আসে, ডাব্লিউপির একটা খুবই প্রিয় কোশ্চেন এটা বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে 4 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, 61তম সংবিধান সংশোধন অনুযায়ী। 61তম সংবিধান সংশোধন হয়েছিল তোমাদের 1989 সালে। ঠিক আছে, প্রত্যেকে তোমরা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারায় ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? এটা ডাব্লিউপি কনস্টেবল 2019 সালের কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, 32 নম্বর ধারাকে। একটু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেখে নিই। 14 নম্বর ধারা খুবই ইম্পর্টেন্ট, আইনের চোখে সবাই সমান, এটা কিন্তু 14 নম্বর ধারায় বলা হয়েছে। 19 নম্বর ধারাটাও কিন্তু ইম্পর্টেন্ট। 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার সাথে 17 নম্বর ধারাটাও ইম্পর্টেন্ট। 17 হচ্ছে অস্পৃশ্যতার কথা বলা হয়েছে, আর 18 নম্বর ধারায় কিন্তু খেতাবের কথা বলা হয়েছে, আর 356 কিন্তু স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে। ঠিক আছে, তোমাদের কিছু ধারা তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই এগুলো নোট করে রাখবে, পড়ে রাখবে, এখান থেকে কিন্তু কমন আসবে। নেক্সট, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়েছে? ডাব্লিউপি কনস্টেবল 15 সালের কোশ্চেন। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি, উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ। ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ, তার সাথে মনে রাখতে হবে ঝুম হলো এক প্রকার স্থানান্তর কৃষি। ওকে, এবার কমেন্ট বক্সে বলবে যে স্থানান্তর কৃষি কাকে বলে, তবে হচ্ছে একটা কোশ্চেন পুরো কমপ্লিট হলো। এইভাবেই কিন্তু পড়তে হবে, তাহলে তুমি জিকেতে কমন পাবে এবং ভালো স্কোর করতে পারবে। নেক্সট, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াকে কি বলে? এটা ডাব্লিউপি কনস্টেবল 15 কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, ঊর্ধ্বপাতন বলে।
এবার একটু পয়েন্ট দেখে নেব। ঊর্ধ্বপাতন কাকে বলে? কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে তা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন কিন্তু বলে। কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন প্রভৃতি উদ্বায়ী পদার্থ, আর যেগুলো ডাইরেক্ট কিন্তু ঊর্ধ্বপাতনের মাধ্যমে বাষ্পে পরিণত হয় সেগুলো কিন্তু উদ্বায়ী পদার্থ বলা হয়। চলো নেক্সট। নিচে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এটাও কনস্টেবল 2015 সালে কোশ্চেন। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, গ্রীষ্মকালীন অধিবেশন হবে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে বাজেট অধিবেশন, যেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে। বর্ষার অধিবেশন, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর চলে। শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর চলে। এটা হচ্ছে সব থেকে ছোট অধিবেশন। ওকে, সব থেকে ছোট অধিবেশন যদি বলে তাহলে শীতকালীন অধিবেশন। তাহলে তোমাদের 8 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি বা এফআইআর সম্পূর্ণ নাম কি? এটাও 2015 সালের কোশ্চেন, ডাব্লিউপি কনস্টেবল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? এটা ডাব্লিউপিএসআই পিলি 2005 সালের কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে 1221 হবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে মনে রাখতে হবে চেঙ্গিস খাঁ 1162 সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গোলিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চেঙ্গিস খাঁ। তিনি 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। ইলতুৎমিশ চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিহত করেন। ঠিক আছে, চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিরোধ কি হয়? ইলতুৎমিশ। ওকে, নেক্সট, পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক বা পণ্ডিত কে ছিলেন? এটা ডাব্লিউপিএসআই পিলি 2006 সালে কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে অতীশ দীপঙ্কর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। একটু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। অতীশ দীপঙ্কর সিগান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত। এর অতীশ দীপঙ্করের ফুল নাম হচ্ছে অতীশ দীপঙ্কর সিগান। তিনি একজন বিখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষুক ও বৌদ্ধ প্রচারক ছিলেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় মঠাধ্যক্ষের মধ্যে প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু সিগান অতীশ দীপঙ্কর উল্লেখযোগ্য। ওকে, অতীশ দীপঙ্করের যদি পুরো নাম আসে বা অতীশ দীপঙ্কর কে ছিলেন, তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু এই কোশ্চেন রিলেটেড বা এই টপিক রিলেটেড পুরো কভার হয়ে গেল। নেক্সট, এইভাবে ক্লাস কিন্তু একমাত্র আমাদের চ্যানেলেই করানো হয়। তোমরা বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন জায়গা দেখবে এই ধরনের ক্লাস কিন্তু পাবে না। তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে? এটা ডাব্লিউপিএসআই 2006 সালে কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে লর্ড উইলিয়াম বেন্টিং হবে সঠিক উত্তর। এখানে একটু ইম্পর্টেন্ট দেখে নিই। লর্ড বেন্টিং ভারতে আধুনিক শিক্ষার প্রচার করেন, সতীদাহ প্রথা রোধ করেন। আর এখানে বলে নিই, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কিন্তু রোধ করেন। এটা একটা ভিভিআই কিন্তু কোশ্চেন। আর ঠগী দমন কিন্তু 1826 থেকে 35 সাল পর্যন্ত হয়। মহীশূরের রাজ্য ব্রিটিশ প্রশাসনের অধীনে 1831 থেকে 81 পর্যন্ত বা 1833 থেকে সনদ আইন চার্টার আইন অনুযায়ী অধীনস্থ হয়। এটাও মনে রাখবে। নেক্সট, ক্রোয়েশিয়ার রাজধানী কি? এটা ডাব্লিউপি কনস্টেবল পিলি 18 সালে কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জাগ্রেব হবে সঠিক উত্তর। আর হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, লা পাজ হচ্ছে বলিভিয়ার রাজধানী। ওকে, নেক্সট, নিম্নে কোন ব্যক্তি দিনহিলাই সদস্য ছিলেন? 4টি অপশান আছে, 4টি অপশানের সঠিক উত্তর। এটা ডাব্লিউপিএসআই পিলি 18 সালে কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজা বীরবল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এখানে একটু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। এক্ষেত্রে রাজা বীরবল সঠিক উত্তর। দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর। ওকে, এটি এক ঈশ্বরবাদের ভিত্তিক। সম্রাট আকবরের সময় দিন-ই ইলাহি প্রথম শিষ্য ছিলেন বীরবল, যুবরাজ সেলিম এবং আবুল ফজল এবং ইবন মোবারক। এখানে দেখো, এখানে দিয়ে কিন্তু এই বীরবল অপশান চেঞ্জ করে কিন্তু যুবরাজ সেলিমও দিতে পারে, আবুল ফজলও দিতে পারে, ইবন মোকবরও দিতে পারে। এটা যদি এক্সামিনার মনে করে কোশ্চেনটা কঠিন করবে তাহলে এই অপশানটা দিয়ে দেবে, ইবন মোবারক এটা দিয়ে দেবে। তাহলে আমাদের কিন্তু বীরবলও মুখস্থ রাখতে হবে, যুবরাজ সেলিমও মুখস্থ রাখতে হবে, আবুল ফজলও মুখস্থ রাখতে হবে এবং ইবন মোবারকও মুখস্থ রাখতে হবে। ওকে, এই জন্য ডিটেলিংয়ে পড়তে হয় জিকে, যাতে এক্সামিনার তোমাকে নিয়ে না খেলতে পারে। নেক্সট, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতো? এটা ডাব্লিউপিএসআই 13 সালের কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সপ্তসিন্ধু এলাকা হবে সঠিক উত্তর। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। বেদের মধ্যে প্রাচীনতম হলো ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদের যুগে আর্যরা বেশিরভাগই সপ্তসিন্ধু অঞ্চলে বাস করত। বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ওকে,
এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আজকে তোমাদের 15টা ইম্পর্টেন্ট জিকে ক্লাস নিয়ে আলোচনা করলাম। তোমরা 15তে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে। আর এই ডাব্লিউবিপির PYQ মানে বিগত বছরের কোশ্চেনগুলো এবং সেই কোশ্চেন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট তোমাদের টপিক বলে দিচ্ছি বা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরছি, এই ধরনের ক্লাস করতে তোমাদের কেমন লাগছে অবশ্যই যে কজন দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কোনো সমস্যা নেই, বাট একবার তোমরা কমেন্ট করে যাবে যাতে আমি এবং তোমাদের মধ্যে কমিউনিকেশানটা ভালো হয়। আমি যেটা শেখাচ্ছি সেটা তোমরা নিতে পারছো কি না বা আমি সেটা শেখাতে পারছি কি না সেটা তো আমাকে বুঝতে হবে না। তো অবশ্যই কমেন্ট করে দেবে, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরবর্তীকালে তোমরা এই সমস্ত PDF কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।